ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর অষ্টম অধ্যায় নিয়ে চলে এসেছি। আজকের আমাদের যেটা পড়া সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের সংকট। তো আমরা যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো একটু এক নজরে দেখে নেব। চলো তাহলে শুরু করা যাক। তো কি বলছে দেখো, মুঘল সাম্রাজ্যের সংকট বুঝতে হলে কেন ওই সংকট তৈরি হয়েছিল সেটা আমরা আগে জানবো। তার জন্য ওই সময়ের অর্থনীতি, রাজনৈতিক ইত্যাদি ওগুলো আমরা পড়লে জানতে পারবো যে কী কারণে সে সংকটটা হয়েছিল। অরঙ্গজেবের শাসনকালে সাম্রাজ্য অনেক বড় হয়ে পড়েছিল এবং বংশমনি অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। সেই সময় মারাঠাদের মতো এক আঞ্চলিক শক্তিরও শেষে উত্থান হয়েছিল। এরা মুঘলদের সার্বভৌমত্বকে অস্বীকার করে। শিখদের সঙ্গে মুঘলদের সম্পর্কও তিক্ত হয়ে উঠেছিল। তারপর তোমার এতদিন ধরে মুঘলরা নিজেদের যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে প্রতিষ্ঠা করেছিল সেই ধারণায় আঘাত করা হয়, আর সেটাই আমরা এখানে জানব। তো শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি ও মুঘল রাষ্ট্র। তো যুদ্ধপটু মারাঠাদের বাস ছিল কোথায়? পুনে এবং কোঙ্কণ অঞ্চলে। তারা অনেকেই বিজাপুর এবং গোলকোন্ডার রাজদরবারে উচ্চ পদে আসীন ছিলেন, কিন্তু তাদের কোনো নিজস্ব রাজ্য ছিল না। খ্রিস্টীয় সপ্তদশ শতকে শিবাজি মারাঠাদের জোটবদ্ধ করেছিলেন। শিবাজির বাবা শাহজি ভোসলে বিজাপুরের সুলতানের জায়গিরদার ছিলেন। শিবাজি তার মা জিজাবাই এবং শিক্ষক দাদাজি কর্ণদেবের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। বিজাপুরের সুলতানের অসুস্থতার সুযোগে শিবাজি বিজাপুরে বেশ কিছু জমিদারকে নিজের দলে নিয়ে চলে আসেন। সুলতান শিবাজিকে দমন করতে আফজাল খানকে সেখানে পাঠান। আফজাল খান শিবাজিকে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু শিবাজি সতর্ক হয়ে পড়েন এবং উল্টে বাগনক নামের একটি অস্ত্র দিয়ে আফজাল খানকে হত্যা করেন। শিবাজির ক্ষমতা বৃদ্ধি হওয়ার ফলে অরঙ্গজেবের পক্ষে সেটা তোমার খুব কঠিন হয়ে যায় এবং মেনে নেওয়া সম্ভব ছিল না। শিবাজি দুবার তোমার বন্দর নগরী সুরাট আক্রমণ করে লুটপাট করেন। অরঙ্গজেব শিবাজিকে দমন করতে শায়েস্তা খান, মুয়াজ্জেম এবং মির্জা রাজা জয়সিংকে সেখানে পাঠান। জয়সিং 1665 খ্রিস্টাব্দে শিবাজিকে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেন। এই চুক্তি অনুযায়ী শিবাজি মুঘলদের 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। এরপর শিবাজি আবার আগ্রার মুঘল দরবারে পৌঁছালে তাকে সেখানে অপমান করা হয়, তাকে আগ্রা দুর্গে বন্দি করা হয়। শিবাজি একটি ফলের ঝুড়িতে লুকিয়ে সেখান থেকে পালিয়ে আসেন। দাক্ষিণাত্যে পৌঁছে মুঘলদের সঙ্গে আবার শিবাজির দ্বন্দ্ব শুরু হয়। তো শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান ছিল কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে একটি বড়সড় প্রতিরোধ আন্দোলন। শিবাজি একটি সুপরিকল্পিত এবং স্বাধীন শাসন ব্যবস্থার সূচনা করেন। আচ্ছা, তারপরে তিনি অন্যান্য মারাঠা সর্দারদের থেকে তিনি যে আলাদা সেটাই প্রমাণ করতে চেয়েছিলেন। তার 8 জন মন্ত্রীকে বলা হতো অস্ত্রপ্রধান। এদের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া। মারাঠারা নিজেদের রাজ্যকে বলতো স্বরাজ্য, আর স্বরাজ্যের বাইরে মারাঠা সেনারা আশেপাশের মুঘল এলাকাগুলি আক্রমণ করে সেখান থেকে কর আদায় করত। যেসব সৈনিক মারাঠা রাজ্যে স্থায়ীভাবে চাকরি করত তাদের বলা হতো বর্গী। ঠিক আছে, শিবাজির নেতৃত্বে মারাঠাদের জাতীয় চেতনা জেগে ওঠে। এরপরে তোমার শিখ শক্তি ও মুঘল রাষ্ট্র। শিখদের সঙ্গে জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে মুঘলদের সংঘাত শুরু হয়। এই সংঘাতের চরিত্র ছিল রাজনৈতিক। শিখরা তাদের গুরুর প্রতি অনুগত ছিল, তাই নিয়ে অনেক সময় মুঘল রাষ্ট্রের সঙ্গে শিখদের সংঘাত বাঁধে। খ্রিস্টীয় 16 শতকের শেষের দিকে চতুর্থ গুরু রামদাসের ছেলে অর্জুন দেব শিখদের গুরু হন। এই সময় থেকে শুরু হয়েছিল বংশানুক্রমিকভাবে গুরু নির্বাচন করা। গুরু অর্জুনের ছেলে গুরু হরগোবিন্দ একসঙ্গে 2টি তলবার নিতেন। তিনি বোঝাতে চাইতেন যে শুধু ধর্মের ক্ষেত্রেই নয়, রাজনৈতিক ক্ষমতাও তার আছে। অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে যে শিখদের উত্থান অনেকটাই একটা স্বাধীন শক্তির উত্থানের মতো হয়ে উঠেছিল। ঠিক আছে, আর মুঘল সরকারের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব ছিল না যে এরকম শিখদের আস্তে আস্তে ওরা এতটা উগ্র হয়ে ওঠে, তাহলে তো মুঘলদের দমন করতে তাদের খুব সহজই হবে। সেই জন্য মুঘল সাম্রাজ্য এটা মেনে নিতে চায়নি কিছুতেই। নবম শিখ গুরু তেগ বাহাদুর অরঙ্গজেবের ধর্মীয় নীতি বিরোধিতা করেছিলেন, কিন্তু ধর্মীয় কারণে মুঘল শিখ সংঘাত তখন হয়নি। একথা প্রচলিত ছিল যে তেগ বাহাদুর এক পাঠানের সঙ্গে হাত মিলিয়ে পাঞ্জাবে মুঘল শাসনের বিরোধিতা করেছিলেন। তেগ বাহাদুরকে বন্দি করে মুঘলরা হত্যা করে। এই ঘটনার পর শিখরা পাঞ্জাবের পাহাড়ি এলাকায় চলে যান এবং সেখানে দশম শিখ গুরু গুরু গোবিন্দের নেতৃত্বে তারা সংঘবদ্ধ হয়। পরে আমরা এতে জানবো খালসা কি। তারপরে অন্যান্য আবারও কয়েকটি তোমার বিদ্রোহ হয়েছিল।
তোমার কৃষক বিদ্রোহ, জাট বিদ্রোহ ইত্যাদি। তারপর তোমার এখানে আমরা আসছি শেষে, যেটা জায়গিরদারি ও মনসবদারি সংকট, কারণ ও প্রভাব। শাহজাহানের সময় থেকে মনসবদারি জায়গাদারি ব্যবস্থা তোমার সমস্যা দেখা দিয়েছিল। অনেক ক্ষেত্রে মনসবদারদের তাদের পদ অনুযায়ী যে যা বেতন পাওয়ার কথা তা দেওয়া যেত না। অনেক সময় আবার কৃষক বিদ্রোহের কারণে রাজস্ব আদায় করা যেত না। এছাড়া দুর্নীতি নিয়ন্ত্রণ করাও সবসময় সম্ভব ছিল না। মনসবদারেরা বেতন না পেলে তাদের যতজন ঘোড়সওয়ারের দেখাশোনা করার কথা ততজনের দেখাশোনা করা যেত না, অর্থাৎ খাতায় কলমে হিসাবের সঙ্গে মিল কোনো সময় হতো না, তফাৎটা থেকেই যেত। এইভাবে সমস্যা আরও বেড়ে গিয়েছিল অরঙ্গজেবের সময়তে। জায়গিরদারি ও মনসবদারি সংকটের সঙ্গে যুক্ত সেই যুগের আরও একটা সংকট দেখা দিয়েছিল, সেটা হচ্ছে কৃষি সংকট। এই সময় ফসল উৎপাদন বেড়েছিল, কিন্তু কৃষির উপর নির্ভরশীল মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, যার কারণে তোমার সংকট আরও বেশি বেড়ে যাচ্ছিল। তারপরে তোমার তার মানে ওই সব অঞ্চলে মুঘলদের নিয়ন্ত্রণ হালাত আলগা হয়ে গেছিল, ঠিক আছে। তারপরে মূল্যবৃদ্ধির কারণে অভিজাতরা চাইলেন জমি থেকে তাদের আয় আরও বাড়াতে। তারা জমিদার এবং কৃষকদের ওপর চাপ বাড়াতে থাকে। কৃষকরাও বিদ্রোহের পথ বেছে নেয়। অনেক সময় জমিদাররাও তাদের মদত করত। কোনো কোনো সময় কৃষকরা রাজস্ব না দিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যেত। তখন তাদের জমিতে চাষ হতো না, চাষ না হলে রাজস্ব আদায় করা যাবে না। তাই যে সব মনসবদার এইসব জমিতে জায়গির পেত, তারাও ভালোভাবে ঘোড়সওয়ারে ভরণ পোষণ করতে পারত না। অরঙ্গজেব বিজাপুর এবং গোলকোন্ডা জয়ের পর দাক্ষিণাত্যে বিশাল অঞ্চল মুঘলদের হাতে এসেছিল। ওই অঞ্চলের সব থেকে ভালো জমিগুলি অরঙ্গজেব তোমার খাস জমি বা খালিসা হিসাবে রেখেছিলেন, সেইগুলি জায়গির হিসেবে দেওয়া হতো না। খাস জমি রাজস্ব সরাসরি কেন্দ্রীয় কোষাগারে জমা হতো। সুতরাং জমির অভাব ছিল না, তবে জায়গির হিসাবে দেওয়া যায় এরকম ভালো জমির পরিমাণ কিন্তু কম ছিল। মুঘল শাসকরা নতুন প্রযুক্তি ব্যবহার করে জমির উর্বরতা বাড়াতে পারেননি, ফলে এই সমস্যা আরও গভীর হয়ে গেছিল, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখান পর্যন্ত পড়লাম, পরে আমরা কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক, ভালো থেকো তোমরা।